বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কি ভাবছে এবং সর্বশেষ জানাবো তিস্তায় চীন চিকিৎসায় চীন ভারত এবার কি গ্যালারির বাইরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কি ভাবছে? প্রতিবেশী ভারতকে নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা সে দেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতে রেখেছে, মানে শুধু একটি দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, আর সেটা আওয়ামী লীগ। দেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা যে সমস্যা ছিল সে কথাও সুবিদিত। দিল্লিতে নেতা মন্ত্রী কূটনীতিকরা অবশ্য যুক্তি দেন, অতীতে বিএনপি শাসনামলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না বলেই দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসার সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি। আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য, তারা বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী এবং যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায়। কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই। এই বাস্তবতার পরও এটা ঘটনা 2014 সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে, বিএনপির তরফে সম্পর্কের এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল। সম্ভবত বিএনপির ধারণা ছিল যে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ঐতিহাসিক একটা সুসম্পর্ক ছিল, তাদের শাসনের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটা নতুন সমীকরণের সূচনা হতে পারে। প্রাথমিকভাবে তাতে দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্কও কিন্তু সেভাবে দানা বাঁধেনি। উল্টো দিকে প্রায় রেকর্ড সময়ের মধ্যে জমাট বেঁধেছে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার পার্সোনাল কেমিস্ট্রি বা ব্যক্তিগত রসায়ন। মজবুত হয়েছে দুই সরকারের সম্পর্ক। এর পাশাপাশি বাংলাদেশের পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভারতের চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারকে সমর্থনের ঘটনাও দিল্লির প্রতি বিএনপির আশ্বাসকে বদ্ধমূল করেছিল। কিন্তু 2024-এর 5 আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে, সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাঁক বদলের অবকাশ তৈরি করেছে নিঃসন্দেহে। দিল্লিতে রাজনীতি, নিরাপত্তা বা কূটনীতির পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই। যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে, তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা এবং সম্ভবত একমাত্র বাজি, সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রেক্ষাপট ও আগামী দিনের সমীকরণের রূপরেখা কি হতে পারে, সেদিকে নজর দিয়েছে এই প্রতিবেদন। কথাবার্তা মোটেই বন্ধ ছিল না। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস অবশ্য জোর দিয়ে বলছেন, বিএনপির সঙ্গে ভারতের এতকাল কোনো যোগাযোগ ছিল না, এই কথাটা মোটেও ঠিক নয়। তিনি বলছেন, দেখুন, এটা একটা ভুল ধারণা। এই ধারণাটা তৈরি হওয়ার কারণ আওয়ামী লীগ একটা খুব লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল, তো এই পুরো সময়টা আবার খুব স্বাভাবিকভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে তো আওয়ামী লীগের সঙ্গে ডিল করব, তাই না? কিন্তু তার মানে এই না যে অন্য কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা ডিল করতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না, বরং ভালোই ছিল। তিনি আরও বলেছিলেন, আমি নিজে হাই কমিশনার হিসেবে অনেকবার বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছি, বহুবার তাদের বলেছি যে আপনারা ক্লারিফাই করুন ভারতের প্রতি আপনাদের পলিসিটা ঠিক কী। তো এরকম কনভারসেশন আমাদের অনেক হয়েছে। রিভা গাঙ্গুলি দাস আরও জানাচ্ছেন, তখন সেখানকার তরুণ পার্লামেন্টারিয়ান যে ডেলিগেশন ভারতে আসতো, তাতে বিরোধী দল ও বিএনপির এমপিরা সবসময় থাকতেন। কাজেই এটা বলা ভুল যে আমরা ওদের সঙ্গে কথাই বলতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না। তবে বিএনপির সঙ্গে ভারতের যে ঠিক আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি, এ কথাটা তো দেশের সকলেই জানেন ও মানেন। প্রসঙ্গত, নরেন্দ্র মোদী যখন 2014 সালে ক্ষমতায় আসেন, তারপরেও বেশ কয়েক বছর দিল্লিতে 11 নম্বর
অশোকা রোডের ঠিকানাতে ছিল বিজেপির সদর দফতর। তখন বিএনপির নেতারা সেখানে একাধিকবার গেছেন। তখন দলে অত্যন্ত প্রভাবশালী রাম মাধব সহ বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপির প্রতিনিধিরা আলাপ আলোচনাও করেছেন। এমনকি ঢাকায় দুর্গাপূজা দেখতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই কিছু হয়নি। দুপক্ষের সম্পর্ক সেভাবে স্বাভাবিক হয়নি কখনোই। হিন্দুদের সুরক্ষায় দিল্লির অগ্রাধিকার। আজ কিন্তু বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন বিজেপির অনেকে দেশটির অন্য কোনো দলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের ইস্যুটি সবার আগে টেনে আনছেন। বিজেপির সিনিয়র নেতা ও পার্লামেন্টারিয়ান শ্রমিক ভট্টাচার্যের কথায় ওপার বাংলায় যারা ঘোষ বোস দত্ত মিত্র গুহ ঠাকুর তারা আছেন, যারা গুপ্তা জসওয়াল আছে, যারা মতো আছে, বৌদ্ধ আছে, তারা তো আমাদের রক্ত, আমাদের ভাই। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে আজকের সমস্ত হিন্দু যদি ভারতবর্ষে চলে আসতে বাধ্য হয় এবং এটাকেই তাদের ডেস্টিনেশন মনে করে, তাহলে সেটা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষেও কাঙ্ক্ষিত নয়। তিনি বলছেন, সেই জায়গা থেকে আমরা চাই যে বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। মানুষ যাকে চাইবে সেখানকার দেশের তারা তাকে বেছে নেবে, কিন্তু মৌলবাদ থেকে সরতে হবে। এখানে উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সেখানকার হিন্দুরা ভারতে চলে আসতে পারেন এমন একটা কথা বিজেপি নেতাদের প্রায়শই বলতে শোনা গেছে, যদিও বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি। তবে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে ভারতের নানা প্রান্তে লাগাতার বিক্ষোভ ও আন্দোলন চলছে। এই পটভূমিতেই ভারতের বিজেপি নেতারা পরিষ্কার বলছেন, বাংলাদেশে বিএনপি বা অন্য যে কোনো দলের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপনের মূল ভিত্তিটাই হবে ক্ষমতায় এলে তারা সে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের জানমালে নিরাপত্তা দিতে পারছে কিনা সেটা। ভারত বিরোধিতার রাজনীতির কি হবে? দীর্ঘদিন ঢাকার ভারতীয় দূতাবাসে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন একজন সিনিয়র কর্মকর্তার রসিকতা করে বিএনপিকে ডাকে ভারতের নারাজ পার্টি নামে। আসলে ভারতের সাউথ ব্লকে একটা বিশ্বাস আছে যে বিএনপির ডিএনএতেই আছে ভারত বিরোধিতার রাজনীতি, আর দলটার রাজনৈতিক উত্থানের পেছনেও এর একটা বড় ভূমিকা আছে। বিএনপি অবশ্য বলে থাকে বিরোধিতার জন্যই, বিরোধিতা কখনোই তাদের নীতি ছিল না। তারা চায় ভারতের সঙ্গে একটি মর্যাদা ও সম্মানের সম্পর্ক। এই অবস্থানকে যে নামে ডাকা হোক, বিএনপি তাদের সেই পুরনো রাজনীতি থেকে এখন কতটা সরবে তা নিয়ে কিন্তু সন্দিহান দিল্লিতে অনেক পর্যবেক্ষক। ভারতের সাবেক আইপিএস কর্মকর্তা শান্তনু মুখার্জি ভূ রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গবেষণা করছেন বহুদিন ধরে। মরিশাসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, বাংলাদেশেও তার আগ্রহের ক্ষেত্র। তিনি বলছিলেন, দেখবেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বিএনপির এখন অনেক বেড়ে গেছে। এখন মনে রাখতে হবে ভারতের বিরুদ্ধে তারেক রহমান বলেছিল যা কিছু চুক্তি হয়েছিল সেগুলো বাতিল করা যাক, আবার খতিয়ে দেখা যাক। শান্তনু মুখার্জি বলছেন, এগুলো ইলেকটোরাল জিনিস হচ্ছে, কেননা ক্ষমতায় আসতে চায়। 15 বছর ক্ষমতায় ছিল না, এগুলো তাই ইলেকশনের ব্যাপার। আমি এইভাবে দেখছি। তিনি বলছেন, দ্বিতীয়ত এরপরে ওর মা খালেদা জিয়া, যার অনেক কারিশমা আছে, তিনি বাংলাদেশে ফিরবেন লন্ডন থেকে চিকিৎসার পরে। আর দেশে যখন এসে যাবেন তিনিও ক্যানভাসিংয়ে যোগ দেবেন অবধারিতভাবে। তখন পরিবেশ আরও উত্তপ্ত হবে। শান্তনু মুখার্জির আরও বিশ্বাস, তখন খালেদা জিয়া যে বক্তৃতাগুলো দেবেন ভারতের বিরুদ্ধে, পাবলিক সেন্টিমেন্টটা দেখে আমার এই ধারণা যে ভারতের বিরুদ্ধে ওনারা বলবেনই, কেননা ওনাদের ধারণাতে ভারতকে যত ডিসক্রেডিট করা যাবে তত ওদের ভোটের পার্সেন্টেজটা বেড়ে যাবে। কিন্তু ভোটের সময় বিএনপি যে রাজনীতি করুক, নির্বাচনে জিতে ক্ষমতা এলে তাদের প্রতিবেশী ভারতকে নিয়ে অনেক বাস্তববাদী মনোভাব নিতে হবে বলেই ভারতে অনেকে মনে করেন। আর সেই বিশ্বাসটাও দুপক্ষের মধ্যে এখন থেকে একটা সম্পর্কের সেতু গড়ার কাজ করে রাখছে। রিবা গাঙ্গুলি দাস যেমন বলছিলেন, আবার এখন যখন বাংলাদেশের রাজনীতিটা নির্বাচনের দিকে যাচ্ছে, তখন আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে যদি খুব স্পষ্ট করে শোনা যায় ভারতের প্রতি তাদের পলিসিটা কি, রাদার দ্যান বারবার একটা ইস্যুতে আলাদা করে রিয়্যাক্ট করার জায়গায়। তাই বিএনপি তাদের নীতিটা পরিষ্কার করে বললে অবশ্যই একটা কমফোর্টের জায়গা তৈরি হতে পারে। তিস্তায় চীন, চিকিৎসায় চীন ভারত এবার কি গ্যালারির বাইরে?
বাংলাদেশে পানি বন্টন নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও অনিশ্চয়তার মধ্যেই তিস্তা প্রকল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। ভারতের বারবারের অজুহাত আর চুপচাপ বসে থাকার কৌশলের বিপরীতে এবার দৃশ্যপটে সরব চীন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাম্প্রতিক চীন সফরের পর দৃশ্যমান হয়েছে এক নতুন বাস্তবতা। বেইজিং তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে এবং এই প্রকল্পে বিশাল বিনিয়োগও নিয়ে আসছে। এর আওতায় রংপুর অঞ্চলে তিস্তার পাশে একটি 1000 শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও প্রকাশ পেয়েছে, যা দুই দেশের 50 বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপনের অংশ হিসেবে চীন উপহার হিসেবে দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।